হ্যালো ফ্রেন্ডস, এগেছে 2.0 সকলকে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025কে টার্গেট করে ম্যাথের উপর যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম সেটারই 14 নম্বর সেটে নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। এর আগে অলরেডি কিন্তু 30 সেট করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটারও দেওয়া থাকবে। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো 25টা কোশ্চেন থাকে 25 নম্বরের। তো 25-এ কীভাবে ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প্ট করবেন সেটারই কিন্তু প্রস্তুতি চলছে এই সিরিজের মাধ্যমে। যে সমস্ত টাইপের কোশ্চেনগুলো করাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। তো যে কোনো শিফটে কিন্তু আপনারা এই টাইপের কোশ্চেন দেখতে পাবেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী আছে। খুব সুন্দর এবং সহজ একটি কোশ্চেন দিয়ে আজকে সিরিজ প্রতিদিনের মতো শুরু করছে। একটা সিম্পলিফিকেশন আছে। তো এখানে আমরা BOD MAS এই রুল ফলো করব। ফার্স্ট আমাদের ব্র্যাকেটের কাজ, তারপর আমাদের অফের কাজ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো ফার্স্ট ব্র্যাকেটের বলতে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে, ভাগ আছে। তাহলে প্রথমে আমাদের কার কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে, কারণ আমাদের ডিভিশন ফার্স্টে আছে। তার মানে 8/2 করলে কত হচ্ছে? এখানে 4 হচ্ছে। 6 - 4 করলে এখানে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। ঠিক এরপর আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে। তার মানে এই পার্টটা আমরা কত পেয়ে গেলাম? 2। মানে 48/2 - 2/2 আছে। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট আমাদের ডিভিশনের কাজ করতে হবে, অর্থাৎ 48/2 - 2/2 আছে, ভাগ 2। 48 রে কাটলে 24, এখানে থাকছে 1, অর্থাৎ 24 - 1, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি এই টার্মটা। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে আমাদের এই পার্টটা কত চলে আসছে? 23 চলে আসছে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের এই পার্ট, যেটা 23 বেরিয়েছে। তাহলে 36 মাইনাস এটা করলে কত হয়? 36 - 23 করলে 3, 1, 13। এরপর কি আছে? 41 - 13। 41 - 13 করলে 8, 2, 28 পাই। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। আশা করছি বোঝা গেল কিভাবে এই টাইপের সিম্পলিফিকেশনগুলো করতে হবে। বদমাস এই নিয়ম অনুসারে কিন্তু করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। একটি জারে 3:4 অনুপাতে দুটি তরল আছে, এ এবং বি এর একটি মিশ্রণ রয়েছে। যদি 5 লিটার তরল এ জারটিতে যোগ করা হয় তবে তাদের অনুপাত এত হয়ে যায়। জারে থাকা তরল বি এর পরিমাণ কত? খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটি কোশ্চেন। এ এবং বি দুটো জার আছে, যে এখানে দুটি তরলের অনুপাত 3:4। 5 লিটার যোগ করার পর অনুপাতটা হয়ে যাচ্ছে 4:5। এর যে পরিমাণ সেটা চেঞ্জ হচ্ছে, বাট বি এর পরিমাণ তো চেঞ্জ হচ্ছে না, কারণ বি আমরা অ্যাড করছি না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে আবার 5। তাহলে এই মানটা আমাদের সমান করতে হবে। যদি সমান করি, উপরের রেশিওটাকে এই 5 দিয়ে গুণ করব এবং নিচের যে অনুপাত সেটাকে আমরা এই 4 দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে গুণ করলে আমরা কত পাচ্ছি? 15:20 এ আর বিতে, এপাশে 16:20। বি এর পরিমাণটা আমরা সেম করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি এর যে ভ্যালু সেটা 1 বৃদ্ধি পেয়েছে। কোশ্চেনে বলা আছে 5 লিটার অ্যাড করা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি 1-এর মান কোশ্চেন অনুসারে আমাদের 5 লিটার। বি এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে, বি তরলের মান, অর্থাৎ 20-র মান কত সেটা নির্ণয় করলে আমরা পেয়ে যাবো 1-এর মান যদি 5 হয়, 20-র মান কত হয়ে যাবে? 100 লিটার হয়ে যাবে। এটাই আমাদের সঠিক অ্যান্সার, 4 নম্বর অপশান। আশা করছি বোঝা গেল। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে এর ক্ষেত্রফল কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা 3টে বাহুর যোগফল, অর্থাৎ যদি বাহু আমরা এ ধরে নিই তাহলে পরিসীমা হয়ে যাবে 3a = কত? 48। তাহলে এখান থেকে এ এর মান কত পাচ্ছি? 16 পাচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
√3/4 ইন্টু বাহু স্কোয়ার এ তার স্কোয়ার, এর মান এখানে কত 16, অর্থাৎ 16 ইন্টু 16, 4 দিয়ে ক্যালকুলেশন করলে 4 4 16 4, অর্থাৎ 4 16 64, 64 √3 এত সেমি স্কোয়ার। 1 নম্বর অপশান আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলে দেবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কি বলছে, দুবার পর পর বিক্রি হওয়ার পর একটি পণ্যের মূল্য 1800 টাকা থেকে 2277 টাকা হয়ে যায়। দ্বিতীয় বিক্রেতার 15% লাভ হলে প্রথম বিক্রেতার লাভ কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এটা ধরে নিচ্ছি প্রথম বিক্রেতার লাভ হচ্ছে X%, দাম ছিল কত 1800, X% লাভ হলে 100 টাকা কিনলে 100 প্লাস X টাকা বিক্রি করছি, 100 প্লাস X 1800 টাকার উপর, তাহলে প্রথম বিক্রেতা বিক্রয় করছে 1800 ইন্টু 100 প্লাস X/100, দ্বিতীয় বিক্রেতা 115/100, 100 টাকায় কিনলে 15 টাকা লাভ করছে, তো 115 টাকায় বিক্রি করছে, এই মানটা হয়ে যাচ্ছে কত 2277 টাকা। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে। এখানে আমরা যদি 5 দিয়ে ক্যালকুলেশন করি, 5 দুগুণ 10, 3 5 15 20, 2 দিয়ে 10, এটা হচ্ছে 9, এটাকে আমরা 9 দিয়ে ক্যালকুলেশন করলাম, 2 5 3, 23 দিয়ে কাটলাম, 1 1, তাহলে 100 প্লাস এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এখানে 10 আছে, এই সাইডে 11, অর্থাৎ 110, তাহলে এখান থেকে এক্সের মান কত পাচ্ছি 10, অর্থাৎ 10% আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 10% প্রথম বিক্রেতার লাভ। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। গত বছর একটি স্কুলে 610 জন ছেলে ছিল, এবছর ছেলের সংখ্যা 20% কমেছে, তাহলে ছেলের সংখ্যা কত হয়েছে, 20% যদি কমে যায়, 610 ইন্টু 80/100, এটাই আমাদের ছেলের সংখ্যা, আগে ছিল 100, 20 কমে কত হয়েছে 80, 100তে 20 কমেছে, তাহলে 610 কত, 610 ইন্টু 80/100, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে কত থাকছে 8, 6টা 48, 488। তো এখন কি বলছে, এবছর স্কুলে মেয়েদের সংখ্যা ধরে নিচ্ছি X, মেয়েদের সংখ্যা মোট ছেলেদের মোট সংখ্যার 75% হয়, ছেলেদের সংখ্যা কত 448, এর 175%, 175/100 যদি ক্যালকুলেশন করি, এখান থেকে কত পাবো, 25 দিয়ে কাটলে এখানে পাবো 4, এখানে পাবো 7, 4 দিয়ে 2 1 1, তাহলে থাকছে কত 7 7, সরি একটু ভুল করলাম, 1 2 2, 1 2 2, 4 7 দুগুণ 14, 5 8, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 1 নম্বর অপশন 854। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। দেখে নেব কি বলছে। যদি m ক্ষুদ্রতম পূর্ণবর্গ হয় যা 12 15 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, পূর্ণবর্গ আবার এটা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তাহলে mকে 25 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার অঙ্কগুলোর যোগফল নির্ণয় করুন। তাহলে 12 15 এবং 18 যদি এলসিএম বার করি কত হবে, 2 দিয়ে দিলে 6 15 9, এখানে আমরা 3 দিয়ে দিলাম 2 5 3, তাহলে 3 5 15 15 দুগুণ 30, 30 গুণ 6 180, 180 তো পূর্ণবর্গ নয়, আমাদের এখানে বলেছে m একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে যদি আমরা ভাঙি কত দেখতে পাচ্ছি, 5 গুণ 2 গুণ 9 গুণ 2, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে, অর্থাৎ 900, m এর মান কত 900, এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 4 25 100, 4 9 36, তার মানে 36 আমাদের অ্যান্সার হচ্ছে যে ভাগফল। এই ভাগফলগুলির যোগফল কত, 3 যোগ 6, অর্থাৎ 6 আর 3 কত হয়ে যাচ্ছে 9, তাহলে সঠিক অ্যান্সার এখানে আমাদের কত হয়ে যাবে, 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে 9।
তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। 3 + 6 9 বলেছে আমাদের অঙ্কগুলোর যোগফল কত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। কি বলছে, যদি একটি সামন্তরিকের একটি কোণ তার সংলগ্ন কোণের 4/5 থেকে 27 কম হয়, তাহলে ক্ষুদ্রতম কোণটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি, কোনো সামন্তরিকের সংলগ্ন কোণগুলো সম্পূরক, অর্থাৎ তাদের যে যোগফল 180 ডিগ্রি। ধরে নিলাম সংলগ্ন দুটি কোণ এক্স আর ওয়াই। তাহলে আমরা যেটা জানি ফর্মুলা অনুসারে বা কনসেপ্ট অনুসারে এক্স প্লাস ওয়াইয়ের মান হয়ে যাবে 180। বাট আমাদের কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন সেটা অনুসারে কি হবে, এক্স এ একটা কোণের মান তার সংলগ্ন কোণের 4/5 থেকে 27 কম। একটি কোণ 4/5, 4/5 থেকে 27 কম, এটাই আমাদের কোশ্চেনে বলেছে। তাহলে এখানে যদি আমরা 1 নম্বর এবং এই 2 নম্বরকে সমাধান করি, তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে যাব। এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দিচ্ছি, 180 মাইনাস ওয়াই ইকুয়াল টু 4y/5 মাইনাস 27। তাহলে এখান থেকে আমরা কত পাই, 180 মাইনাস 27কে এই সাইডে নিয়ে আসলাম এবং ওয়াইটাকে ওই সাইডে নিয়ে গেলে আমাদের কত হচ্ছে এটা ক্লিয়ার করলাম। কত পাচ্ছি আমরা এখানে, 4y/5 প্লাস ওয়াই ইকুয়াল টু 207। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 5 × 4 = 9y/5 ইকুয়াল টু 207। 9 দিয়ে ক্যালকুলেশন করলে 2 3, তার মানে ওয়াইয়ের মান পাচ্ছি 15, 1 1 115। এক্সের মান কত হয়ে যাবে, 180 মাইনাস 115 অর্থাৎ 65। ক্ষুদ্রতম কোণ কোনটা, 65। 3 নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। এখানে একজন দোকানদার তার পণ্যের চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে 20% লাভ করে। পণ্যের ক্রয় মূল্য এবং চিহ্নিত মূল্যের অনুপাত কত? মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের যে রেশিও সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। যখন ছাড় এবং যে প্রফিট, ডিসকাউন্ট এবং প্রফিট দেওয়া থাকবে, তখন মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিওর একটা ফর্মুলা আছে, কি, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়াল টু 100 প্লাস প্রফিট কত হয়েছে, 20%, 20 লিখে দিলাম, বাই 100 প্লাস ডিসকাউন্ট কত হয়েছে, 10%, 10 লিখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 120/110। পার্সেন্টেজ আর এখানে লিখলাম না, কারণ উপরে যদি পার্সেন্টেজ দিই নিচে পার্সেন্টেজ দিই এটা অলরেডি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো সেই কারণে 120/110 লিখলাম। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কত পাই, একটু ভুল বললাম, 100 প্লাস প্রফিট আর 100 মাইনাস ডিসকাউন্ট, অর্থাৎ এখানে হচ্ছে 90/100। 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, অর্থাৎ 100 প্লাস 20/100 মাইনাস 10, অর্থাৎ 120/90। ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি আমরা 4 আর এখানে পাচ্ছি 3। তাহলে MP/CP কত হয়ে যাচ্ছে, 4:3। বাট এখানে আমাদের চেয়েছে ক্রয় মূল্য মানে CP/MP এই রেশিওটা চেয়েছে, অর্থাৎ 3:4। এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 1 নম্বর অপশান। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। যদি একজন ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে চলার পরিবর্তে 18 কিমি/ঘন্টা গতিবেগে চলে, তাহলে সে 24 কিমি বেশি হাঁটবে। অর্থাৎ প্রকৃত যে গতিবেগ সেটা হচ্ছে 12, তার পরিবর্তে যদি 18 কিমি/ঘন্টা গতিবেগে চলছে, তাহলে তার প্রকৃত দূরত্ব অতিক্রম করা হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে সময়টা বলা নেই, সময়টা সেম। 12 কিমি/ঘন্টা গতিবেগে যখন যাচ্ছে টি সময় ধরে যাচ্ছে, 18 কিমি/ঘন্টা গতিবেগে গেলেও টি সময় ধরে যাচ্ছে। তাহলে কত ডিস্টেন্স অতিক্রম করবে, ফার্স্ট 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 12 × টি, এবং 18 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 18 × টি। যখন 18 টি, এই ডিস্টেন্সটা 12 টির থেকে 24 কিমি বেশি, তাহলে 18 টি
-12টি, এটা ইকুয়াল টু 24 আমরা লিখতে পারি। তাহলে 6t ইকুয়াল টু আমরা এখান থেকে 24 লিখতে পারি, t ইকুয়াল টু 4 লিখতে পারি। প্রকৃত দূরত্ব কত, প্রকৃত গতিবেগ কত, 12 কিমি/ঘন্টা। তাহলে t এর মান এখানে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 12। আমরা d ইকুয়াল টু s ইন্টু t জানি, t বেরিয়েছে 4, প্রকৃত গতিবেগ 12, 4 × 48, অর্থাৎ 4 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। নেশা এবং ঈশ একটি বৃত্তাকার ট্রাকের চারপাশে দৌড়াচ্ছে। একটা বৃত্তাকার ট্রাকের চারপাশে দৌড়াচ্ছে। নেহা এবং ঈশ, নেহার গতিবেগ 1 আবর্তন/ঘন্টা, অর্থাৎ এটাকে আবর্তন করতে 1 ঘন্টা সময় লাগে। ঈশের গতিবেগ 5 আবর্তন/ঘন্টা, অর্থাৎ এই ট্রাকটাকে আবর্তন করতে, যে বৃত্তাকার ট্রাক, 5 ঘন্টা সময় লাগে। তাহলে সকাল 9:45 যদি একই স্থান থেকে একই দিকে দৌড়ানো শুরু করে, সেম দিকে দৌড়াচ্ছে, তাহলে শুরু করেছিল, আবার তাদের কখন দেখা হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যেহেতু একই দিকে দৌড়াচ্ছে, বিয়োগ করব 5 - 1, অর্থাৎ 4 আবর্তন, লিখলাম /আওয়ার, অর্থাৎ যখন আমরা রিলেটিভ স্পিড বার করছি, পুরো আবর্তন করে আসতে সময় লাগছে 4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এর অর্থ কি হচ্ছে, তারা একে অপরকে অতিক্রম করবে 1/4 ঘন্টাতে। 1/4 ঘন্টাতে যদি অতিক্রম করে, কত মিনিট, 60 দিয়ে গুণ করলে 15 মিনিটে অতিক্রম করবে একে অপরকে। 9:45 যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, 15 মিনিট পর আবার দেখা হবে, তো 10টায় এসে তারা একে অপরের সাথে দেখা করবে। 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। এটা 1/4 কী করে করলাম অনেকে হয়তো বুঝতে পারবে না, তো আমি এটা তার জন্য আর একবার বলছি। আমরা কি জানি, d ইকুয়াল টু s ইন্টু t। আমরা পুরোটা ধরে নিয়েছি 1 ইউনিট, তার মানে d এর মান 1। আমাদের রিলেটিভ স্পিড কত, 4, তাহলে t এর মান কত হয়ে যাবে, t ইকুয়াল টু 1/4। তাহলে 1/4 ঘন্টা, যেটাকে 60 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 15 মিনিট, অর্থাৎ 9:45 যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে 15 মিনিট পর আবার দেখা করবে। 9:45 15 মিনিট পর কটা হয়, 10টা, সকাল 10টা। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। দুটি হ্যান্ডব্যাগ কিনেছে, যার প্রতিটি 1500 টাকায় করে কিনেছে। তিনি এই ব্যাগগুলি বিক্রি করে এক ব্যাগে 8% লাভ করেছেন, অন্যটির 4% ক্ষতি করেছেন। পুরো লেনদেনে তার লাভ ও ক্ষতির শতাংশ কত, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমি 2 রকম প্রসেসে করাবো, যার যেটা সুবিধা হবে, একটা শর্ট ট্রিক্স, একটা কনসেপ্ট বেসিস। তো ফার্স্ট আমি কনসেপ্ট দিয়েই করাচ্ছি। তো ফার্স্ট যে ব্যাগ 8% লাভ হয়েছে, 100 টাকা যদি কিনে নিয়ে আসে, তাহলে 8 টাকা লাভ হয়েছে, সেটাই আমাদের কোশ্চেনে বলা আছে। বাট কিনেছে কত টাকায়, 1500 টাকায়। তাহলে 1500 টাকায় কত টাকা লাভ হবে, 8/100 ইন্টু 1500, 0 ক্যান্সেল আউট হচ্ছে, এটার মান কত, 120 টাকা। এত টাকা তার লাভ হয়েছে, প্লাস দিয়ে দিলাম। এরপর কি বলছে, অন্যটিতে 4% ক্ষতি হয়েছে। তো 100 টাকায় যদি কোনো ব্যাগ কেনে, 4 টাকা ক্ষতি হয়, তাহলে 1500 টাকায় কিনেছে প্রত্যেকটি ব্যাগ, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, 4/100 ইন্টু 1500, 0 ক্যান্সেল আউট হচ্ছে, 4×15 কত, 60। এত টাকা ক্ষতি হচ্ছে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমাদের নেট গেইন কত হচ্ছে, মানে নেট যে লাভ, নেট গেইন কত হচ্ছে, এখান থেকে 120 মাইনাস 60, অর্থাৎ 60 টাকা আমাদের লাভ হচ্ছে, প্লাস দিয়ে দিলাম। 60 টাকা লাভ হচ্ছে। পার্সেন্টেজ বার করতে গেলে আমরা সবসময় ক্রয় মূল্যের উপর বার করি। কত টাকা কিনে নিয়ে এসেছে, 1500 টাকা প্রত্যেকটি ব্যাগ। দুটো ব্যাগ কিনতে কত খরচ হয়েছে, 1500 ইন্টু 2, অর্থাৎ 3000। তাহলে 3000 টাকার উপর আমাদের পার্সেন্টেজ বার করতে হবে। তো এটা ক্লিয়ার করলাম। 60 টাকা আমাদের টোটাল গেইন বাই 3000 ইন্টু 100, পার্সেন্টেজ যেহেতু বার করবো, 0 ক্যান্সেল আউট হচ্ছে, এই 0 ক্যান্সেল আউট হচ্ছে, 3 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2% কিন্তু ওভারঅল লাভ হয়েছে। 2 নম্বর অপশন কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট বেসিস, যেটা আলোচনা করে দিলাম। এরপর আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব। 1500 টাকায় ফার্স্ট ব্যাগ কিনেছে, সেকেন্ড ব্যাগও 1500 টাকায়,
অর্থাৎ এদের ক্রয় মূল্যের যে অনুপাত 1:1, এটা আমরা পেয়ে গেলাম, এটা ক্লিয়ার করলাম। কত পাচ্ছি? 1:1। একটা 8% লাভ করেছে প্লাস আর একটা 4% ক্ষতি করেছে। 4% ক্ষতি অর্থাৎ -4, এটাকে আমরা 8 দিয়ে যদি লিখতে চাই, 8 - 12, এই পার্সেন্টেজ আকারে লিখতে পারি। 8% - 12%, এই আকারে লিখতে পারি তো? হ্যাঁ, অবশ্যই পারি। তো ওভারঅল ধরে নিচ্ছি 8% লাভ হয়েছে, প্লাস 8 এবং 8, এই যে 8% আর আমরা ধরেছি ওভারঅল 8% লাভ হয়েছে, এর যে ডিফারেন্স কত? 0। 0 ইন্টু কিনেছিলাম কত টাকা? 1, যেহেতু রেশিও বেরিয়েছে আমাদের 1:1, 1, প্লাস 8 এবং 8 - 12, এর ডিফারেন্স কত? -12, ইন্টু কত আছে এখানে? 1, বাই ওভারঅল বার করব 1 + 1 কত হয়? 2, এত পার্সেন্টেজ। এখানে আমরা 8% ধরেছি। ক্যালকুলেশন করলে -12/2 অর্থাৎ -6%। 8 - 6, এটার পার্সেন্টেজ অর্থাৎ 2% আমাদের ওভারঅল লাভ হয়েছে, যেহেতু আমাদের কিছু নেই মানে প্লাস। তো ফার্স্ট যে প্রসেসে করলাম সেটা আমাদের কনসেপ্ট বেসিস, এটা শর্ট ট্রিক্স, যার যেটা সুবিধা হবে সে সেটাতে কিন্তু করতে পারে। তো আজ একটু তাড়াতাড়ি বললাম এবং স্পিডটাও বাড়িয়ে দিলাম, কারণ বাড়িতে একটু অনুষ্ঠান আছে, যে কারণে প্রচণ্ড কথা হচ্ছে, নয়েজটা বেশি পাচ্ছেন, আপনারা হয়তো ভিডিওর মধ্যেও বুঝতে পারবেন। তো যে কারণে এর মধ্যে ভিডিও করতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, আশা করছি বোঝা গেল সমস্ত ক্লাসটা এবং প্রত্যেকটা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, আমি একটা শর্ট বানিয়ে দিয়ে দেব সেটার উপর। তো চলুন এখানেই শেষ করছি। নেক্সট 15 নম্বর সেটে তো আমাদের আবার দেখা হচ্ছে। তাছাড়া আমাদের WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সিলেবাস ধরে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কভার করছি। ওর অলরেডি রেশিও অ্যান্ড প্রপোর্শন শুরু হয়ে গেছে, পার্ট 1 কিন্তু আলোচনা হয়ে গেছে। আগামীকাল আপনারা সেকেন্ড পার্ট পেয়ে যাবেন। তো যারা দেখেননি অবশ্যই দেখে নিন, এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে দেওয়া থাকবে। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন এবং লাইক করে দিন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।